নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো আজকে আমি যার ইন্টারভিউ নিতে এসেছি আর কি, এই যে ইংরেজি শিক্ষক কথাটা বললাম আর কি, সেই স্যারের জন্যই কিন্তু আমার ইংরেজি শিক্ষক হওয়া। আমি যখন থেকে ইন্টারভিউ নেওয়া শুরু করলাম আর কি, আমি জীবনে দুটো স্যারের ইন্টারভিউ আমি নিতে চেয়েছিলাম আন্তরিকভাবে ভালোবেসে। এটা হচ্ছে আমার রবীন কাকু, তা নিয়েছি আমি। আর স্যারকে আমি দীর্ঘদিন থেকে রিকোয়েস্ট করছি, স্যার আপনার ইন্টারভিউ নেবো। স্যার শুধু বলছে থাম, দুদিন পরে করে আমার মোটামুটি এটা 6 মাস দেরি হলো আর কি। তো স্যার এই সদ্য 31শে জানুয়ারি 2025 তার সুদীর্ঘ কর্মজীবন এবং সফল, যেটাকে বলে আর কি, সফল কর্মজীবন থেকে অবসর নিলেন। তো তারপরে স্যারকে ফোন করলাম, স্যার তাহলে নেওয়া যেতে পারে আর কি। তো স্যারের আমার খুব প্রিয়, আমাদের সকলের কাছে কল্যাণ স্যারের ইন্টারভিউ আমি নিতে এসেছি আর কি স্যারের বাড়িতে। তো আমি দুটো পার্টি ইন্টারভিউটা আমি পাবলিশ করবো আর কি। একটা হচ্ছে স্যারের সংক্ষিপ্ত কর্মজীবন, সেটা একটু আলোচনা করবো, জগন্নাথ স্কুল সম্পর্কে জানবো। আর ইংরাজি স্যারের দীর্ঘ অভিজ্ঞতা, পড়ানোর অভিজ্ঞতা আর কি, এবং সেটাও একটু আমরা জানবো যে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা একটা ছেলে কেমন করে ইংরেজি শিখবে আর কি। তো প্রথমে স্যারকে আমি কৃতজ্ঞতা, ভালোবাসা, ধন্যবাদ জানাই আর কি, যে আপনি আমার হচ্ছে কী বলবো, মানে বলো না, এই সেদিন আমি একটা এসআই আমাদের বাপ্পাদিত্য সাহা বলছিল, খুব কল্যাণ স্যার ছিলেন আর কি। তো উনি বললেন যে আমার মঞ্চে আমার ভগবান বসে আছেন আর কি, গড। তো তার সঙ্গে মঞ্চ শেয়ার করছে, এটা আমার কোনোদিন ভাবিনি, কারণ বাপ্পাকে তখন সেই 3টে সাবজেক্টই স্যার পড়িয়েছেন, তো সেটা স্যার কৃতজ্ঞ আর কি স্যার। তো আমারও তাই, আমিও একটা একদম বৈষ্ণবপাড়া গ্রাম থেকে আমি উঠে আসা ছেলে। আমার গ্রাম এখনও গ্রাম, বৈষ্ণবপাড়া গ্রামটা কিন্তু ডোমকল ব্লকের এখনও সেই পিছিয়ে পড়া গ্রাম। সেই গ্রাম থেকে আমি আসলাম আর কি তখন রবীন কাকু এবং এই কল্যাণ স্যার কিন্তু আমাকে যেটুকু গাইড একটা ছেলেকে করা দরকার আর কি, সেইটুকু গাইড করেছিলেন। সেই গাইডের জন্য আজকে এটুকু করতে পেরেছি। তো এই জন্যই তো স্যার, আমি একটু আমার কথাই বলি। তো আমাকে 9-এ যখন আপনার কাছে প্রথম দেখা হলো, সবাইকে নমস্কার করে দিন। আচ্ছা, নমস্কার সবাইকে। বল এবার। তো বলছি যে স্যার, আমি আমার কথাই বলি আর কি। তো তুই বলেই পড়ালাম, অন্য কেউ হলে পড়াতাম না। তখন যে 2-1 জন, দেখি তারপরে কেউ একজন আসতে পারতো। যাই হোক, সেই শুরু। তারপর তো আস্তে আস্তে তুই তোর নিজের কৃতিত্বে তুই আজকের পজিশনে এসেছিস। সেটা তো হ্যাঁ, কারো কারো গাইড তো লাগেই। সেই দিক দিয়ে সূত্রধরের ভূমিকা হয়তো আমারও কিছু ছিল। এবার আমি না, আমার মতন অসংখ্য যারা ইংরাজি মাস্টারমশাই এই করিমপুরে করে, তাদের অনেকের আপনি মানে আপনাকে দেখে হয়তো ইংরাজি এই মানে স্যার হওয়া, ইংরাজি প্রফেশনে আসে আর কি। এটা আপনার হতে পারে। এটা 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 আমিও অস্বীকার করি না, কারণ তুই যদি একটা ডেটা সংগ্রহ করিস, পারলে করিস একবার। যে আমি জয়েন করলাম 89-এ। এটা একটু বলি স্যার, জয়েনিং কবে, শুরু কল্পনা হোক আর কি। জয়েনিং হচ্ছে 1989-এর 15th নভেম্বর। 1989-এর 15th নভেম্বর। কম ব্যাপার না কিন্তু, আজ থেকে বহুদিন আগে। 89 মানে অনেক দিন আগে, প্রায় অনেক দিন 35 বছর 36 বছর প্রায় হয়ে গেল আর কি। তো অনেকের জন্মই হয়নি তখন। তো তারপর থেকে ইংলিশ, আমি জয়েন করার আগে ইংলিশ কতজন নিচ্ছিল আর পরবর্তীতে কতজন নিচ্ছিল, এটা ডেটার সঙ্গে আমার খুব ইন্টারেস্ট জাগে যে এটা যদি নিতে পারিস, দেখিস তো চেষ্টা করে। মানে আমার তো মনে হয় আমি আসার পর থেকে রেশিওটা বেড়েছে, কারণ এটা কাজ করে আর কি। আমাদের একটা খেয়া ম্যাডাম ছিলেন, উনি কেমিস্ট্রি, উনি যখন থাকলেন দেখলাম ওইটা নিয়ে প্রবণতা বেশি। আবার ইতিহাস স্যার চলে গেলেন, ইতিহাস নিয়ে প্রবণতা বেশি হলো। এরকম কাউকে দেখে মনে হয় এই স্যারের মতন হতে পারলে আইডল, একটা সামনে একটা মডেলিং করে না, মডেলিং করা এখন চলে খুব, বা একটা কাউকে আদর্শ হিসেবে কাউকে তার প্রতি ভালোবাসাই সাবজেক্টটা ভালোবাসা হয়ে যায়, কাজ করে অনেকটা মানসিকভাবে কাজ করে এটা। তো এরকম অসংখ্য স্যার আমি স্বীকার করবো না যে আপনাকে দেখে ইংরাজি প্রফেশনে আসা। তো স্যার আপনি একটু বলুন, আপনার ওই সালে কি ঘটনা ঘটেছিল 1989, যদি বলুন। ওই সালে খুব ভালো ভালো ঘটনা ঘটেছিল। হ্যাঁ, তো বলুন। ওই সালে ঘটনা ঘটেছিল 89-এর নভেম্বরে। তো ওই তো সচিন তেন্ডুলকর ডেবু করেছিল না পেশোয়ারে, পাকিস্তানে গিয়ে। মাত্র 16 বছর বয়স। মানে পেস বোলার সে ওয়াসিম আকরাম, ইমরান খান। তো উনিও তো সচিন বোধহয় 15th নভেম্বর কি 14th নভেম্বর এইরকম 2-1টার মধ্যে কোনো একটা হবে। তো আর ওইটা হয়েছিল। আর তখন তো বলছিলাম সেই ইউএসএ অ্যাটাক করেছিল হচ্ছে তোর গালফ কান্ট্রিজে, ইরাককে। মানে ওটা একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল। আর আমি মজা করে সবাইকে বলি, আর আমার এখানে ডেবু হয়েছিল, ওদিকে সচিন এদিকে আমি। তো আমি তো বরং বেশি দিন সার্ভিস দিচ্ছি, সচিন তো অনেক আগে রিটায়ার করে গেছে।
তাই না? তো স্যার তারপরে আপনার মানে স্কুলিংটা কোথায়, একটু স্কুলিংটা যদি বলেন একদম, মানে আপনার স্কুলিংটা কোথায়? আমার স্কুলিং তো আমার দেশের বাড়িতে, আমার দেশের বাড়ি বার্নপুর, সেটা কৃষ্ণগঞ্জ থানাতে। ওই করিমপুরের দিকে সবাই বলে গেদে বার্নপুর এরকম করে, মানে গেদে বার্নপুর, হ্যাঁ অ্যাকচুয়ালি বার্নপুর। গেদে একদম লাস্ট স্টপেজ হচ্ছে, তারপর তো বাংলাদেশ বর্ডার শুরু হয়ে যায় ওই দিক দিয়ে। তো ওইখানেই আমাদের ওখানে মাটিয়ারি বার্নপুর উচ্চ বিদ্যালয় বলছে ওটাকে, মাটিয়ারি বার্নপুর হাই স্কুলটা। ওটা খুব ভালো স্কুল ছিল। এখন বোধহয় একটু কমে গেছে, একটু মান তো নেমে যাচ্ছে। ভালো বলতে কি, আমাদের জগন্নাথের স্কুলে যেমন দেখবে মাঠ নেই না, আর ওর দুদিকে মাঠ, পিছনটা আসল মাঠ, খেলাধুলো স্পোর্টস সব কিছু, তার সামনেটাও বেশ বড় মাঠ, সেটাকে ফুটবল খেলা যেতে পারে সেরকমই মাঠ। আর বড় বড় গাছপালা দিয়ে সুন্দর সাজানো গোছানো ছিল। সেখানে কি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ছিল। ইনফ্যাক্ট একসময় সায়েন্সও হতো, পরবর্তীতে টিচাররা এসে অনেকে তো রিটায়ার করলেন, তারপর নিউ অ্যাপয়েন্টমেন্ট হলো না হয়তো, তারপর থেকে এইচএসটা বেরিয়েই গেল। এখন সায়েন্স ছাড়া আর্টস ফার্টসটা চলে ওখানে। আমি যখন পাস করলাম মাধ্যমিক, তখন এইচএসটা তখন কলেজে হতো এইচএস, হ্যাঁ 11 12 হ্যাঁ স্কুলে কলেজে হতো। এর পাশে মাঝদিয়া স্কুলটা খারাপ না, ভালো স্কুল। আর মাঝদিয়া কলেজ ছিল। তো আমি যেহেতু আর্টস নিয়ে পড়লাম, একেবারেই আর্টসের লোক, সায়েন্সের একেবারেই না। তো আর্টসটা দেয়া বাবাও ভাবলেন, বা আমিও বাবার সাথে আলোচনা করে ভাবলেন যে কলেজে নেওয়া বেটার হবে, কেন কি অস্বীকার করা যাবে না কলেজের স্যাররা আরো ভালো করে পড়াতে পারবেন। তো কলেজে নিয়েছিলাম। কলেজে নিয়ে সত্যি আমি দেখলাম যে আমি ভুল কিছু করিনি। খুব ভালো স্যার পেয়েছিলাম। এখন তো টিউশন নির্ভর। আমরা সত্যি কথা বলতে সেই সময় টিউশনই পারিনি। বাবার কাছে 8 পর্যন্ত বাবাই দেখিয়ে দিতেন, বাবা 8 পর্যন্ত। তারপরে পারলেও আর দায়িত্ব নিতে চাননি, কারণ কি তো সিরিয়াস হচ্ছে ক্লাস। আমি আপনার কর্মজীবন, আমি আপনারা যারা সেকেন্ড পার্ট দেখবেন আর কি, আমি টিউশন এখন তখনকার পড়া স্যার কিন্তু দীর্ঘ স্যারের পড়াশোনা জীবন, তারপরে কর্মজীবন অনেক কিন্তু দেখেছেন, অনেক ফেস দেখেছেন আপনি, মানে বলে না জামা প্যান্টের সেই অনেকে চেঞ্জ হচ্ছে 90 দশকের, পড়াশোনার কিন্তু প্রচুর পরিবর্তন হচ্ছে। আমি যে ছাত্র ছিলাম, আমি এখন আমার ছেলেকে দেখাচ্ছি, আমি স্কুলে চাকরি করছি, আমরা এক সময় পড়েছি, এখনকার পড়া প্যাটার্নটা চেঞ্জ, আমি কিন্তু ফিল করি এটা। আপনি তো আরো ফিল, ওইটা কিন্তু পরে আমরা আসবো আর কি, টিউশন পড়া, নিজের শেখা, বা এত ভালো ছেলেকে আপনি পেয়েছেন, তাদের শিক্ষাটা কেমন আর কি, এটা পড়ার তো আপনি। তারপরে কলেজটা কেমন কাটলো এটা বলি। কলেজ তো খুব সুন্দর ছিল। বাংলার একজন স্যার ছিলেন, খুবই ভালো পড়াতেন, খুব ভালো পড়াতেন। তুই যেমন এক্ষুনি বলছিলিস না যে এমন একটা ফেজ আছে স্যারকে দেখে সেটা নিয়েও ভাবি। আমাদের ওখানে মানুষ ভট্টাচার্য, জানি না ভদ্রলোক বেঁচে আছেন কিনা, কত সুন্দরভাবে ইতিহাস পড়াতেন। ইনফ্যাক্ট আমি ইতিহাসই নেবো ভেবেছিলাম, আমি প্রেসিডেন্সি থেকে ফর্মও তুলবো ব্যাপার এসে যাচ্ছিল। তো আবার কৃষ্ণ গভর্নমেন্ট কলেজেরও ইতিহাসে হতে প্রথম দিকেই ছিলাম, নামটা আমার অ্যাকচুয়ালি সেই সময় রেসপেক্টে ভালো নাম্বারই পেয়েছিলাম, ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম ওই কলেজে ফার্স্ট টাইম। এর আগে কেউ পাইনি, আমি নাকি ফার্স্ট পেয়েছিলাম। যাই হোক, তো কোনো কারণে ইতিহাসে আমি যাইনি, যার জন্যে আমি স্কুল টিচার হয়েছি। এটাও সত্যি কথা। আমি যদি অন্য কোনো সাবজেক্টে যেতাম তাহলে আমি কলেজে পড়াতাম, এটা ফ্যাক্ট। কিন্তু আমি বাড়িয়ে বলছি না, কারণ আমি স্টুডেন্ট তো খারাপ ছিলাম না, ভালোই ছিলাম। আর হচ্ছে নিয়োগটাও ঠিকঠাক হতো তো। আর ইংলিশটা নিয়ে এসে তো ইংলিশে আমি পাবো কি করে অত নাম্বার ইংলিশ? অধ্যাপক হতে গেলে তো একটা সার্টেন পার্সেন্টেজ লাগবে না, 50% বা চারটিখানি ব্যাপার না, বিশাল ব্যাপার। 40% যদি কেউ পেয়ে পাস করতো না, অন্যান্য ডিপার্টমেন্টের ছেলেমেয়ে, তার মধ্যে তোরা ফার্স্ট ক্লাস পেয়েছিস, তাই বলা হতো না, তোরা ফার্স্ট ক্লাস পেয়েছিস। তো ন্যাচারালি আমার তো মনে হয় অন্য কোনো সাবজেক্টে হলে হয়তো আমি পেয়েই যেতাম, তাহলে টিচার হতে হতো না, কলেজ অধ্যাপক হতে হতো। হ্যাঁ, সেই বিশ্বাস আছে। আর যদি আমি সায়েন্স জানতাম, অঙ্ক জানতাম, তাহলে আবার টিচিং লাইনেই আসতাম না, আমি হচ্ছে অন্য কোনো প্রফেশনে যেতাম, সিভিল সার্ভিস লাইনে যেতাম। কারণ সত্যি কথা বলতে কি, যেহেতু টিউশন বা পড়া বলছিস না, নিজে পড়াতো ন্যাচারালি খুব জানতাম ছোটবেলা থেকে। হ্যাঁ অবশ্যই, ছোটবেলা থেকে অনেক কিছু জানতাম। কুইজ করতে বাইরে যেতাম,
তো কে শেখাতো? আমাদের গাইড করতো, আমরা যেমন আমাদের ছেলেপেলেকে গাইড করি। তো আমাদের কেউ গাইড বা সেভাবে করতে পারতেন না। বাবা নিজের লাইনে ব্যস্ত ছিলেন, অনেক কিছু কাজের সাথে জড়িত ছিলেন, ন্যাচারালি এভাবে করতেন না। আর তখনকার দিনে যারা পড়ছে না সবকিছু জানতে হতো, বলছেন জানাটা খেলাধুলা, রাজনীতি, পেপার পড়ার এবং খবর শোনার আমি উপর আমাদের ছিল আর কি। আমার হাই স্কুলের একটা টিচারের কথা বলছি, পরিবার মিত্র মশাই, যাকে সত্যি কথা বলতে কি যদি ফলো করার বলে না, যে তুই আমাকে ফলো করিস, আমি কিছু কিছু ব্যাপারে তাকে ফলো করতাম। আমার স্কুলিং, আমার স্কুলের টিচিং লাইনে পরিমল মিত্র, অদ্ভুত স্যার, বাংলা স্যার, কিসের স্যার তুই বুঝতে পারবি না, কিসের স্যার বুঝতে পারবি না, ইংরেজি পড়িয়ে দিতেন তিনি। পৌষ্টিকতন্ত্র দেখাবেন বলে আসলে পৌষ্টিকতন্ত্র কেটে দেখাতেন, আর্টসের টিচার, হুম। এটাও করতেন। আপনি সব কিছু সব জানতেন। বুঝতে হবে। আগের টিচার এরকমই তো ছিল, ওরকমই ছিল। ওরকমই তো ছিল। ওরকমই ছিল। হুম। তো তারপরে আপনার কলেজ যখন শেষ হলো তারপরে কি জয়েন করলেন না তখন? হ্যাঁ, কলেজের লাইফের পর, কলেজ বলতে আমি তো কলেজ, যেটা আমি কলেজ লাইফ বলে সেটা তো 11 বার করেছি। তারপরে তো আমি অনার্স করেছি হচ্ছে কল্যাণ কল্যাণীতে, ইউনিভার্সিটি। ওখানে অনার্স করেছি, এমএ করেছি, ইভেন বিএডও করেছি বিএড এখান থেকে। বিএড করার পর জয়েন? হ্যাঁ, না 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 না, আমি মজা আছে, আমি সত্যি কথা হোস্টেলের রুম থেকে ইন্টারভিউ দিতে এসেছিলাম, হোস্টেলে ছিলাম, হোস্টেলে ছিলাম, সদ্য পরীক্ষা হয়েছে, 2 দিন পরে বাড়ি যাবো সেই হিসেবে এসে, তো এই সময় একটা কল মতো এলো, তো বলে পাঠালেন যে এটা কল এসছে, ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে। তো আমি ক্লাসে সেদিন বলছিলাম, আর আমার কাছে একটা কালো প্যান্ট ছিল, আর বন্ধুকে একজনকে বলে তোর স্কাই ব্লু শার্টটা দে, তো ভালো ইন্টারভিউ পক্ষে তো ভালো লাগে বেশ। আর হোস্টেলে ছিলাম একটু, এটা তো জানিস একটু কায়দা ফায়দা বেশি হয়, তো ড্রেস মেস করে এসে ইন্টারভিউ দিতে এসেছিলাম একদম ওইখান থেকেই। তো ন্যাচারালি ওই আমার সার্ভিসে জয়েন করে ফেললাম, তার 2-3 বছর পরে আমি গিয়ে বিএড করলাম। তো যখন আপনার তো বাড়ি যখন জয়েন করলেন আর কি, যখন হাই স্কুলে, তো স্কুলের নাম তো আগেই জানতেন যে এরকম একটা ভালো স্কুল আর কি? স্কুলটা খুব ভালো, আমি আগে থেকেই জানতাম। ইনফ্যাক্ট করিমপুর সম্পর্কে আমার বেশ কিছু নলেজ হয়ে গেছিল, কেন কি ওই আমার হোস্টেলের রুমমেট বা আমার হোস্টেলমেট, ফ্লোরমেট অনেকে ছিল, অনেকে, এই যে আমাদের হিমেন, ও এখন তো বড় পোস্টে আছে, অমিত বেচারা তো মারা গেল, বিডিও ছিল অমিত, বিকাশ, মানুষ যদি অন্য হোস্টেলে পিজি মানে ছিল, আমাদের তো ব্রিলিয়ান হোস্টেলে ছিল, আমরা ছিলাম যে ন্যাচারালি আরও ছেলেপিলের সাথে, প্রশান্ত আমার ক্লাসমেট ছিল, তারপর জুনিয়র যারা ঢুকছে করিমপুর থেকে ঢুকছে সবাই জগন্নাথের ছাত্র, তো ন্যাচারালি জগন্নাথ স্কুল তো ভালো হবে না, তো এত ছেলেপিলে আসবে কোথা থেকে, এত কেন আসবে এখানে, তো ন্যাচারালি স্কুলটা সম্পর্কে আমার জানাও হয়ে গেছিলো অনেক কিছু আগে থেকেই জানতাম। তারপরে তো ইন্টারভিউটা এলো বলে তার আমার একটু ইন্টারেস্ট লাগলো, যাই দেখি। জগন্নাথের জার্নি দীর্ঘ 35 বছর জার্নি, আর স্যার এই 31শে জানুয়ারি 2025 স্যার সুদীর্ঘ কর্মজীবন থেকে অবসর নিলেন। তো আমি বলবো জগন্নাথ স্কুলের একটু আমরা জানি আর কি আপনার কলিগ সম্পর্কে, স্টুডেন্ট সম্পর্কে, ওভারঅল একটা আপনি বলুন আর কি, কলিগ সম্পর্কে বলুন, আপনার যে যতগুলো কলিগ পেলেন আর কি তাদের কেমন ছিল পরিবেশ, স্কুলের পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ আমাদের। আমি বলি, আমি পরিবেশ, যদি আমি এখন মধুরকুলে শিক্ষার কথা বলি, যদি কোনদিন স্কুল চেঞ্জও করি না, আমি বলতে শিখার মানে এই যে পরিবেশটা মধুরকুলে পাই আমি, যেরকম ফ্রেন্ডলি বা যেরকম ভালো, যারা চলে গেছে মধুরকুল তারা বলে যে না এই পরিবেশটা সারাদিন যেখানে থাকছে আর কি। এরোপ্লেন মোড করে, হ্যাঁ। তো স্যার ওই কলিগদের সম্পর্কে মানে যে থাকলো পুরো আপনার যে আমাদের এখানে যেটা বললাম কর্মস্থল বলছিলাম আর কি, তো সেই কর্মস্থলটা কিন্তু দেখেন 10:30 থেকে 4:30 পর্যন্ত থাকছি, এটা কিন্তু একটা সারাদিনের থাকা কিন্তু। এবার এইটা কিন্তু যদি পরিবেশটা যদি মনের মতো না হয় না, এই আপনার কাজ করতে ভালো লাগবে না, হাসি ঠাট্টা মশকরা সবকিছু মিলে এটা ভালো লাগবে আর কি। তো সেই পরিবেশটা আমি আমার স্কুলে পেয়েছি, এখনো আছি মধুরকুল স্কুলে। তো সেটা আপনার সেইটা সব নিয়ে বলুন আর কি, কলিগ এবং জগন্নাথ স্কুলের পরিবেশটা আর কি, সবকিছু নিয়ে এই অভিজ্ঞতাটা। অ্যাকচুয়ালি অফিস তো সেকেন্ড হোম, একটা আমি বাড়িতে থাকি, আর আমি কাজে যেখানে যাই সেখানে থাকি, বাড়িতে আমি বাকিটা সময় থাকি, অফিসে একটা নির্দিষ্ট সময়টা থাকি। ও তো অফিসটা তো একটা সেকেন্ড হোম, ন্যাচারালি সেটার পরিবেশ তো ভালো হওয়া অবশ্যই উচিত, নতুবা তো আমি কোপ আপ করবো কি করে সেখানকার সাথে। তো ইন দ্যাট সেন্স আমি বলবো কি আমি তো খুব লাকি, আমি কলিগ হিসেবে যাদেরকে এসে পেয়েছিলাম, খুব ভালো ভালো টিচার ছিলেন, খুব ভালো, এখনো সব আছে, আমি ওদেরকেও মিস করবো। এখনো আমাদের যাদের কলিগরা রয়েছে, এত ইন্টেলেকচুয়াল এক জায়গায় তো সাধারণত পাবো না, আমি কোনো আমার বন্ধুদের মধ্যে যাব সেখানে তো সব রকমের আছে, আর ওখানে হচ্ছে সবাই শিক্ষা জগতের আছে, সবাই তো ইন্টেলেকচুয়াল, সবাই এক একজন বড় বড় বিজ্ঞ পণ্ডিত মানুষ সব, তাদের কাছে সেই জিনিসটা তো
এখন যেহেতু আমি বেরিয়ে এসেছি মিস করবো। আমার প্রথম থেকেই এখানে আমি যখন এলাম, বিজয় মণ্ডল ছিলেন আমাদের হেডমাস্টার মশাই, বিজয়বাবু। বিজয়বাবু চলে যাওয়ার পর, ছেড়ে দেওয়ার পর তারপরে একটা গ্যাপ ছিল, ওই সময় কেউ দায়িত্ব নিয়েছিলেন। পরবর্তীতে তো আমাদের অসিত সিংহ রায়, অসিত বরণ সিংহ রায়, তখন আমরা স্টুডেন্ট আর কি। তোরা তখন স্টুডেন্ট ছিলি। তারপরে স্বাগতদা ছিলেন, তারপর হ্যাঁ স্বাগত অধিকারী ছিলেন। তারপরে তো আমাদের রজতবাবু এসেছেন। হ্যাঁ, ওরা তো স্টপ গ্যাপ ছিল। কানাডার সাথে কানাডা ছিলেন, বীরেনবাবু ছিলেন, বীরেন পোদ্দার। তোরা বোধহয় জানিস না, বীরেনবাবু এখন কিন্তু আছেন, উনি বেলঘরিয়াতেই থাকেন এবং আমার সাথে মাঝে কথাও ছিল 75 বছরে আসার জন্য। আমি ভিডিও কলে কথা বলেছিলাম, হয়তো বুঝতে পারতেন না। তো উনি ছিলেন মাঝে। আর এখন তো রজত স্যার চালাচ্ছে, রজতবাবু এখন ভালো চালাচ্ছে, এখন রজত আছে। হ্যাঁ, এবং সত্যি কথা বলছি কি তোর, যেটা একটা কথা বলি যে কেমন কি পরিবেশ হ্যান ত্যান কি একসাথে থাকা, এবং এটা তো খুব সত্যি কথা। তুই ধরে ইংলিশের লোক, আমি বাংলার লোক, তোর সাথে কিছু কথা বললে আমি ইংলিশের জিনিস শিখবো, আমার সাথে কথা বললে তুই বাংলার কিছু জানবি, যদি আমাদের সেই ধরনের আলোচনা হয়। তো আমি এখনো স্বীকার করি, আমি অরুণ চট্টোপাধ্যায় তো তোরা তো টিচার হিসেবে পেয়েছিস, অরুণদা চলে যাওয়ার পর আর পার্থদা চলে যাওয়ার পর আমি শিক্ষার্থী হিসাবে, আমি তো টিচার, তো ওই শিক্ষার্থী হিসেবে অনেক কিছু মিস করেছি এদের চলে যাওয়ার পর। মানে আমার নিজের শিক্ষা হতো, অরুণদা থাকলে তুই যে কোনো ব্যাপারে, যে কোনো লাইনে, যে কোনো লাইনে তুই জানতে পারতিস। অরুণদাকে জিজ্ঞেস করলো, অরুণদা যাওয়ার পর তো খুবই লস হয়েছিল আমার, আর আমরা বসে বসে শুনতাম। পার্থদা যাওয়ার পরও সেটা হয়েছিল। মানে পার্থ বলতে পার্থসারথী রুজি, হ্যাঁ, ডক্টর পার্থসারথী রুজি, উনি বেহালায় থাকেন এখন। যাই হোক, এরকম কিছু ছিলেন। আরো আরো বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকমের শিখেছি, বিভিন্ন রকমের শেখাতে একটা অ্যাঙ্গেল নয়, শেখাতে বিভিন্ন রকমের হতে পারে না, সেগুলো শিখেছি। এই নিজের এখনকার কলিগদের কাছে, ওরা জুনিয়র আমার যদিও ছিল, তো ওদের কাছে তো অনেক কিছু জানতে পারতাম না। এখন তো তোর কম্পিউটার, মোবাইল, এগুলো জানা তো কিছুই, যে ও কোনো ভাইকে বলতে দেখ, দেখে দেখে টুক করে দিল, তো এইগুলোও শেখা, এগুলো কিছু কিছু শিখেছি আছে শেখাতে। এবার হচ্ছে একটা বড় পাঠ হচ্ছে স্টুডেন্ট, মানে এই যে 35 বছরে প্রচুর স্টুডেন্টের আপনি সান্নিধ্যে এসেছেন, যারা তথাকথিত খুব ভালো ছিল, যারা কৃতি, তারা একটা সমাজের মানে প্রতিষ্ঠিত হয়ে গেছে। ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা প্রতিষ্ঠিত হয়ে গেছে। আবার কিছু আছে যারা হয়তো সেই রকম ভাবে হয়তো সমাজ সফল না, কিন্তু তার মতো করে সে সফল হয়েছে। অবশ্যই অবশ্যই এইরকম বিশাল সংখ্যক। এবং আমি একটু বলতে দ্বিধা নেই যে সবার কাছে আপনি প্রিয় ছিলেন। ওই যারা পেছনের সারির ছাত্র, সামনের সারির, মাঝের সারির, সকলের কাছে প্রিয় ছিলেন আপনি। তো এই যে সবার কাছে প্রিয় হওয়া তো চাকরি নেবার না, এই জায়গাটা আপনি কিভাবে দেখবেন আর কি? এটা আমি কি বলবো, এটা আমার লাক বলতে হবে, আমার লাক। সত্যি কথা বলতে কি, হ্যাঁ সত্যি সত্যি স্টুডেন্টরা আমাকে খুব ভালোবাসে। দেখ, একটা জিনিস ব্যাপার তো, আমাকে সবাই যদি ভালোবাসে, তাহলে নিশ্চয় আমারও ইন রিটার্ন কিছু দেয়া ছিল তাদেরকে। ভালো, তোকে এমনি বাসবে না, ভালোবাসা তো অন্তরের জিনিস। তুই কাউকে যদি না ভালোবাসিস, তোকে কেন ভালোবাসা দেবে? তাহলে আমার মনে হয় হয়তো আমি আমার টিচিং লাইফে স্টুডেন্টদেরকে ভালো হয়তো বাসতাম। অ্যাকচুয়ালি স্টুডেন্টরা আমার সব, সত্যি কথা বলতে কি, এখনো ভাবি। আমি তোকে একটু আগে লাইভে করার সময় বলেছিলাম যে স্টুডেন্ট কিন্তু আমার স্কুলের স্টুডেন্টই নয়, আমার যেন মনে হয় পাশে স্কুল, গার্লস বা অন্যান্য যে কোনো স্কুল ড্রেস পড়া বা স্কুল ড্রেস না পড়া, আমি যদি দেখে মনে হয় স্টুডেন্ট। বাজার করতে গিয়েও যদি দেখি একটা বাচ্চা ছেলে সবজি বেচছে, আগে জিজ্ঞেস করি কোন ক্লাসে পড়িস, তার জন্য ভাবনা এটা আছে একটা। আসলে লাইভে বলা হয়নি, এই প্রফেশনটাকে আমি খুবই ভালোবাসি, খুব ভালোবাসি। এর পিছনে একটা কারণও আছে, কারণ আমি তো টিচার, আমি কিন্তু 3rd জেনারেশন যে টিচিং লাইনে আছে আমার ফ্যামিলির। এটা বড় ব্যাপার। আমার বাবা হেডমাস্টার মশাই ছিলেন, আমার দাদু হেডমাস্টার মশাই ছিলেন। ইয়েস, আমার দাদুর দাদা তৎকালীন আমলে AA পাস, কলকাতার একটা নামি স্কুলের হেডমাস্টার মশাই ছিল। ফ্যাক্ট। বাবা বলেন যে ওরিয়েন্টাল সেমিনারি, আমি কিন্তু নেটে খুঁজছিলাম, খুঁজে আমি নামগুলো, আমার বাবা হেডমাস্টার ছিলেন, আমি নামটা পাইনি, হয়তো সেই সময় নেই, কিন্তু তিনি নর্থ ক্যালকাটায় থাকতেন। ন্যাচারালি ওইদিকেই তো স্কুলটা ছিল।
তাহলে এটা ওটা বাড়িতে পরিবেশটা আর ডিফারেন্টলি পুরো পরিবেশে ওটা আমি তখন তোকে বলছিলাম যে ফ্যামিলি আমারও খারাপ না। ওই আমার বাবার এক দাদা সে সময় ডাক্তার ছিলেন, যেমন গ্রামীণ ডাক্তার হয় না আর কি। তো না ছেড়ে দেয় ডক্টর, এই টিচিং প্রফেশনটার পরে আমার একটা অন্য রকমের শ্রদ্ধা প্রথম থেকেই আছে, একটা ভক্তি প্রথম থেকেই আছে একটা। এবং দেখুন এই প্রফেশনে এসেছে বলে আজকে ভারতবর্ষ তো পৃথিবীর এইটা বহু ছাত্র আপনারা বিশাল আছে বলুন, ব্যাপার। যারা আপনাকে এখনো স্যার আমি বলবে। শিয়ালদা হ্যাঁ, স্টেশনে দাঁড়িয়ে আছি, কেউ এসে স্যার বলে সে নমস্কার করছে, এটা আর কোথাও পাওয়া যাবে না। ও 1 লাখের মধ্যে কাউকে পাওয়া যাবে কিনা জানি অন্য না। কোনো প্রফেশনে আপনি আর না, পাবেন। এটা আমরাও ফিল না, করি আরকি। যে ভালো লাগে তখন না, আরকি। না, না। কোথায় আপনি একটা আমি গেলেন। মিউজিয়ামের মধ্যে থেকে স্যার বলে ছুটে এসে আমি একবার চমকে গেছিলাম। একটা মানে কি বলবো, একটা হঠাৎ দেখছি একটা সুন্দরী মহিলা আসলেন, এসে আমাকে হট করে নমস্কার করছেন। আমি ঘাবড়ে গেছি একদম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্যার আপনার কাছে পড়তাম। এইগুলো অন্য প্রফেশনে কি আপনি করে এমন যাবে? হতে হবে খেলার স্টেডিয়ামে খেলতে যেত কলকাতা হুম। পুলিশে চাকরি করে আপনাকে বললাম হ্যাঁ, এরকম হয়, এরকম অনেক। ও আরো অদ্ভুত ব্যাপার। বলছি আমি, হ্যাঁ। হ্যাঁ, বলুন। আর যেটা আমাকে খুব স্ট্রাইক করেছিল, আমি সার্কাস এসছে, সার্কাস দেখতে গেছি। তো সার্কাস দেখছি, সামনে দেখলে ভিআইপি সিটে বসলে বসতেই পারতাম, তবে ওই যে সকলের সাথে থাকলে ভাল লাগে না, কি গ্যালারিতে গ্যালারিতে গিয়ে বসেছি। হঠাৎ এক সাধু বাবা এসে স্যার বলে সে নমস্কার করছে। ভেবে দেখ, সাধু বাবা, লাল শালু ফালু পড়া, মুখে দাড়ি ফাড়ি। আমি না মানে লজ্জায় পড়ে গেছি। আর স্টেডিয়াম তখন শুরু হয়নি, সবাই দেখছে যে সাধুকে সবাই নমস্কার করে, সাধু এসে একজনকে নমস্কার করছে, এটা হয় না। তো সত্যি কথা বলতে কি, আমি কৃতজ্ঞ। খুব ভালো লেগেছিল আমার এটা, যে আমি নমস্কার করে নিইনি, বাট আমি বুঝে আমি আপনার ছাত্র, তো আপনাকে এইগুলোই পাওয়া, আসলে এগুলোই পাওয়া। আর আর বলি ধরেন বিশেষ কোনো ছাত্রের নাম নেওয়া হয়তো না, 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 অসম্মান করা বিশেষত হবে আমি আরকি। নেব না। তবুও আমি বলি যে যাকে পড়িয়ে মনে হয়েছিল যে অনুসন্ধিৎসা বেশি, জানার আগ্রহটা যাকে বেশি পড়িয়ে আরকি। নয়, তাহলে আমি বলি যাকে পড়িয়ে নয়, যে ব্যাচটাকে পড়িয়ে আমি সবসময় বলি, এখনকার যাদের ক্লাস নিতাম তাদেরও বলতাম, দেখ তোদের তো আমি পড়াই না কারণ তোরা পড়তে চাস না। এখনকার আগ্রহ কম আছে। হ্যাঁ, আমি তোদের পড়াতে গিয়ে তাও যদি বলিস স্যার ভালো পড়ায়, তাহলে আমি বলছি আমি ফাঁকি মারি, কারণ পড়াতাম। একটা ব্যাচ পেয়েছিলাম, সেই ব্যাচটা অদ্ভুত। তার কত মধ্যে সালের ব্যাচ এটা? সে সালটা আমার মনে নেই। ব্যাচের কিছু ছাত্র বললাম। রিতম, রিতমদের ব্যাচটা বলছেন? রিতম, হ্যাঁ। রাজদীপ গোলদাটা তো ছিল। রাজদীপ, শুভ, আমাদের ত্রিশিত, তার মধ্যে 2 জন জাপানে আছে, একজন হচ্ছে তোর ডেনমার্কে আছে, বেলজিয়ামে আছে। আর কতজন যে ইঞ্জিনিয়ার, কতজন যে ডাক্তার হয়েছে তার ইয়ত্তা নেই। মানে ডাক্তার হয়েছে বলতে কি, ওই ব্যাচেরই বোধহয় 2-3 জন রাজীবরা ডাক্তার হয়েছে। ইঞ্জিনিয়ার তো প্রচুর হয়েছে, প্রচুর। ওই ব্যাচটা ভালো ছিল। হ্যাঁ, আর হচ্ছে পড়াশোনার লাইনে আইআইটি ফাইআইটি করে আছে, আছে, বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন দেশে। তার থেকেও বড় কথা, যে স্টুডেন্ট গুলো পেয়েছিলাম, আমার ওদের ক্লাসটা করতে যে এত ভালো লাগতো। কি স্পেশাল বৈশিষ্ট্য ছিল আর কি? স্পেশাল বৈশিষ্ট্য, সব পাগলা ছিল, পাগলা সব। আমি যদি রিতম কোনোদিন দেখে পাকে, আমি রিতমকে তো পাগল বলে ডাকতাম। মানে আমি পাগলামি না হলে এরকম জায়গায় যাওয়া যায় না। আমি ক্লাস করতে ঢুকেছি, ইনফ্যাক্ট আমার একটা সিস্টেম হচ্ছে, আমি তোমাকে 2 মিনিট টাইম দেবো ক্লাসে, 2 মিনিট টাইম দেবো, তোমরা যেবার করো। আমি হাসছি, ওদের সাথে টুকটুক করে, যারা সামনে আছে গল্প করছি, যারা পিছনে হচ্ছে করছে করুক, স্টপ বলবো, ক্লাস সুইচ অফ হয়ে যাবে। এটা ছেলেপিলে মানে জানে আমি এরকম করতাম। তো আমি ক্লাসে ঢুকেছি, সব নাচছে, সেই তখন ফুটবল বিশ্বকাপ চলছে। রিতম বলছে, আমি ইটালির ওই প্লেয়ার, কি ওর নামটা বেশ ভুলে যাচ্ছি, ক্লাসের মধ্যে নাচছে আমার সামনে, রীতিমতো নাচা, সব হইচই হচ্ছে ফুটবল খেলা ফেলা নিয়ে। এইরকম পাগলামি ছিল, আর পাগলামি ছিল বলে সব জায়গায় যাওয়া যায় সব। ওই সুযোগটা দেওয়ার পরে যেই বললাম স্টপ, আমার স্টপ হয়ে গেল। এবার আমি পড়াতে শুরু করলাম। পড়াতে সবাই বলে নাকি ভালোই পড়াতাম, নাকি যাই হোক পড়াতাম, মন দিয়ে এই যে পড়াতাম। তার জন্য কি আমরাও শিক্ষকতা করি, যারা প্রিপারেশন ছিল, কোনো প্রিপারেশন নিয়ে না, ক্লাসে ক্লাসের একটা প্রিপারেশন থাকে আর কি। অফকোর্স, ইয়েস। আমি না প্রথম এসে প্রিপারেশনে ক্লাসে যেতাম না, সত্যি সত্যি কোনো ক্লাসে যেতাম না। ইংলিশই পড়াতাম, আর ইংলিশ যেহেতু পড়াতে আমি বলে বলি ক্লাস, আপনি টেক্সট গুলো, যেগুলো টেক্সট পড়ানো, যেটা হ্যাঁ,
ইংরেজি যখন শুরু হতো 11-12 আপনি কিন্তু আগে ইন্ট্রোডাকশন দিয়ে সবার মনে পড়ে আগে কিন্তু হ্যাঁ ইংরেজি সাহিত্য নিয়ে প্রত্যেক ক্লাসে দেখেছি বলতেন করতাম হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার একটা ধারণা অফকোর্স দিতেন অফকোর্স কিন্তু অফকোর্স এইটা তারপরে ওয়ার্ড সার্চ হ্যাঁ শুরু হ্যাঁ হতো আমাদের সলিড ছিল তখন আর কি ইয়েস 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 এইটা কোনো আমরা হয়তো করি না বা এখন হয়তো করে না কিন্তু না এটা আপনি মানে যাতে করে ধারণা হয় ইংরেজি হ্যাঁ সাহিত্য সম্পর্কে তারপরে আপনি ঢুকতেন না আমি টেক্সটে প্রথম ঢুকতেন প্রথম আর কি এসে এটা আর সত্যি কি কথা বলতে কি প্রথম প্রথম এসে আমি অন্তত এদেরকে বলতাম যে দেখ আমি কিন্তু আগে করতাম কিন্তু বুঝতে পারতাম যে সব ছেলে পিলে পছন্দ করে না সবাই কি পড়বে আমি পড়াতে এসেছি ইংলিশ সে হয়তো সায়েন্সের ছেলে হয়তো ইংলিশ অত গুরুত্ব দেয় না সেখানে আমি ইতিহাস পড়াচ্ছি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বলছি হুম। যেটা কলেজ লেভেলে না গেলে হয় না তো আমি এরকম অন্তত 12 থেকে 15টা ক্লাস নিতাম আমাদের সময় পড়েছেন কিন্তু আমরা হ্যাঁ পেয়েছি এটা হ্যাঁ আমরা হ্যাঁ পেয়েছি ভালো লাগতো বেশ প্রায় তখন 1 মাসের উপরে হয়ে যেত এবং যে সমস্ত ছেলেমেয়েরা ইংলিশ নিয়ে পড়তে যেত না তারা তখন টুকটাক টুকটাক এই সমস্ত নামগুলো চসার নামগুলো হ্যাঁ স্পেন্সার চর্চা হ্যাঁ হ্যাঁ শেক্সপিয়ার নাম তো সবাই জানে হ্যাঁ মিল্টন ড্রাইডেন এই নামগুলো তারা জেনেই যেত ওইটাকে করে আমি মডার্ন পিরিয়ডে আসতাম এসে তারপরে আবার মডার্ন পর্যন্ত টাচ দিয়ে আমি আবার হ্যাঁ রোমান্টিকে টেক্সটে ঢুকে গিয়ে আমি হোয়াটসঅ্যাপ স্টার্ট হোয়াটসঅ্যাপ করতাম তখন ছিল আমাদের সয়ডারিপা ছিল হ্যাঁ এটা স্টার্ট করতাম এটা আমি এদেরও করি এদের খুব অল্প করে খুব সামান্য করে যারা এখন 11-15 আছে এই ব্যাচটাকে আমি খুব করে ভালো একটা পেলাম না কিন্তু আমি যদি পড়াই এখনো পর্যন্ত ছোট্ট করে বললেও বলবো এই ইন্ট্রোডাকশনটা কারণ তার মানে কোনো আপনার ক্লাসগুলো তো ডেফিনেটলি যারা ভিডিও পরে কমেন্টে করতে পারেন আপনার দারুণ ক্লাসটা একটা ভালো মানে দারুণ টেক্সটের যে ক্লাসগুলো হতো না লিটারেচারের যে ক্লাসগুলো হতো সেগুলো কিন্তু মনে রাখার মতন হলো যেরকম অরুণ বাবুর ক্লাস হতো অরুণ বাবুর ক্লাস তো আমরা মুগ্ধ হয়ে আমরা হা করে এরকম শুনতে হা হতো করে শুনতাম আর কি কোথায় থেকে যারা বই লিখছে কোথায় সেই তাদেরকে বলতো কোথাও স্যার ছিলেন আর কি যারা তখনকার দিনে দিকপাল মানুষ পবিত্র সরকার থেকে আরম্ভ করে যারা বই লিখে তাদের নাম তাদের স্যার বলছেন তাদের সঙ্গে কথাবার্তা বলা তারা স্যারের স্যার ছিলেন আর কি সেই সব গল্প শুনতে আমরা তন্ময় হয়ে শুনতাম সেসব না স্যারের ঘটনা তাই শুনতাম ভালো লাগতো বেশ আর কি এই সমস্ত আপনাদের ইনপুট পেতাম আমরাও স্যারের কাছ থেকে ইনপুট পেতাম আর কি। তো আপনার ক্লাসটা সেরকম একটা ভালো অভিজ্ঞতা ছিল আর কি সেটা আর কি তো তারপরে বলুন এগুলো জার্নিটা এগুলো তারপরে কেমন চললো স্কুল ছাত্রছাত্রী কোনো ছাত্রছাত্রী তো তুইও তো টিচার এমন তুই তো নিশ্চয়ই বুঝতে পারবি তুই যখন ঢুকেছিলিস তখনকার স্টুডেন্ট আর এখনকার স্টুডেন্ট নিশ্চয়ই ফারাক এসছে নট অনলি দ্যাট গার্জেন যা ছিল যে যেমন ছিলেন তারা এখনকার গার্জেন নিশ্চয়ই ফারাক এসছে আগেকার গার্জেনরা স্টুডেন্টদেরকে স্বাধীনতা দিতেন আর টিচারদেরকেও স্বাধীনতা দিতেন স্টুডেন্টকে স্বাধীনতা দিতেন যে যা পড়াশোনা কর তোর মতো করে কর আর হচ্ছে টিচারদেরকে বলতেন আপনাদের মতো করে মানুষ করে নিন এখন তো একটা করে বাচ্চা কাচ্চা আর গার্জেনরা যেন ওভার কনসিয়াস ছেলেপিলে নিয়ে তো ন্যাচারালি তারা তো সেটা করে ফেলছে আমরা সারা জীবন পরীক্ষা দিতে গেছি একা একা এখন বাবা মা দুজন মিলে চলে আসছেন পরীক্ষা নিয়ে আর এই রেসপেক্টের জায়গাটা মানে স্যারদেরকে সম্মান করা দেখবেন যারা ওই আমি এটাকে আগে বলছিলাম যারা একটু পেছন দিকে স্টুডেন্ট বা যারা অত ভালো তথাকথিত নয় তারাই দেখবেন তারাই কিন্তু এগিয়ে আসছে আমরা অবশ্যই মানে অবশ্যই কোনো বিপদ আপদে অবশ্যই পড়লে না আমি না না দেখেছি না স্কুল থেকে মোটরসাইকেল খারাপ হয়ে গেছে তারাই কিন্তু বেশি এগিয়ে এসছে আর কি এটা তো স্বাভাবিক ব্যাপার তোর যারা ভালো ভালো স্টুডেন্ট তাদের জন্য তো আমাদের চোখে তারা ভালো হয়েই থাকে কিন্তু যারা একটু পিছিয়ে পড়া তথাকথিতভাবে হয়তো ব্যাক বেঞ্চার্স হ্যাঁ তাদের হয়তো ওইভাবে ইয়ে হয় না কিন্তু ভালোবাসার যদি ভাবিস তো ভালোবাসা ওদের কাছ থেকেই তো বেশি পাওয়া যায় না ওদের কাছ থেকেই বেশি পাওয়া যায় বিপদের এটা বলছিলি এটা সত্যি কথা একদম ওরাই এগিয়ে আসবে না আর ভালো ভালো ছেলেপেলে আসবে কি করে তারা তো আমেরিকায় বসে আছে না বা সুইজারল্যান্ডে আছে তারা আসবে কোথা থেকে হ্যাঁ ইচ্ছা থাকলে হয়তো তারা পারবে না কিন্তু এদেরকে কাছে পাওয়া যাবে হ্যাঁ এরাই সম্মান করবে আর জগন্নাথ স্কুল সম্পর্কে আপনি কিছু বলুন স্কুলের মানে স্কুলটার প্রতি আপনি তো এর আগে বলছিলাম জগন্নাথ স্কুল সত্যি কথা সত্যি আপনি ভালোবেসেছেন স্কুলটাকে হয় না একটা প্রতিষ্ঠানকে সবাই ভালোবাসতে পারে না এমন হয় যে একটা মানুষ 5টা স্কুল চেঞ্জ করে সে রিটায়ার করে তাহলে অনেক আছে কিন্তু তার ফলে কোন স্কুলের প্রতি তার ভালোবাসা জন্মায় না কিন্তু এটা একই স্কুলে থেকে শেষ করা এটা কিন্তু বড় সত্যি কথা বলতে কি জগন্নাথ স্কুলে আমি যখন প্রথম এসেছিলাম আর কিছু কিছু ব্যাপারে অদ্ভুত লাগতো একটু কেমন যেন নোংরা নোংরা কেমন যেন যাক আস্তে 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 সেই ব্যাপারগুলো নোংরা বলতে আমি কিন্তু অন্য নোংরা কথা বলছি না আমি জাস্ট নোংরাই মানে সেইগুলো ভেবেছিলাম মানে এটা আমি তোর এখানেই বলছি যে আমার যেখানে এখানে স্পোর্টস দেখে আমার একটু অদ্ভুতই লেগেছিল প্রথম এসে যে কি রে স্পোর্টসের মাঠে গরু ঢুকে যাচ্ছে মোটরসাইকেল বড় ঢুকে গেল মোটরসাইকেল নিয়ে এগুলো আমার খুব অবাক লেগেছিল প্রথম
তার পরবর্তীতে আস্তে 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 সব চেঞ্জ হয়েছে। স্কুল তো এখন পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ভালো আছে। এখনকার কলিগরাও খুব ভালো আছে, এইচএমও ভালো, এফিশিয়েন্ট। তো ন্যাচারালি ঠিকই চলছে, চলবে। একটা জিনিসে আমার যেন একটা ইয়ে হয়, মানে কি বলবো, ভয়ই লাগে বলতে হবে যে আমি ধর ওদের দাদার মতোই ছিলাম, তো একদম সকলের স্যার, খুব অল্প জনই আছে যাদের স্যার নেই। জগন্নাথে এখনো সবাই আমার ছাত্র। তো কখনো কখনো স্কুলে গন্ডগোল ফন্ডগোল হয়ে গেলে না, আমি জানি অনেক গার্জেন আমি আছি বলে ফেস করতে আসে না, বা এর আগেও হয়েছে যে অনেক কিছু ঝড়ঝাপটা আমি সামলে দিতে সামলেছেন, পারতাম। আপনাকে দেখে থেমে গেছে হয়তো। না না সামলে দিতে পারতাম। হ্যাঁ। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফোন আসতো আমার কাছে, আমার বিভিন্ন জায়গাতে ফোন আসছে যে এই ব্যাপার হয়েছে রে। আর আমার এখানে প্রচুর বন্ধু, জানিস তো, প্রচুর বন্ধু। তো বন্ধু তুই তুকারি সম্পর্ক। এই আমাদের সেদিকে বলতে গিয়ে একজন টিচার বলছেন যে আমি জানি স্যার কিন্তু তুই তুই করেই কথা বলে, তারা আমাকে তুই বলছে। ওদের অনেকে শুনলে অবাক লাগে যে স্যারকে তুই বলছে। আমার সেই রকম সম্পর্ক। আমি প্রথম যেখানে এসেছিলাম ওই সিনেমা হল, তখন সিনেমা হলটা ছিল, এখন তো ভেঙে ভেঙে গেছে। ওখানে একদিন আমার মনে আছে, এটা আমি অনেককে বলি, একদিনে 36 কাপ চায়ের অর্ডার হয়েছিল, সবাই বন্ধু একসাথে 36 জন। এটা তো নট এ ম্যাটার অফ জোক। তো ন্যাচারালি আমার বিভিন্ন অ্যাঙ্গেলে বন্ধু বান্ধব এখানে আছে। তো কিছু কিছু বললে ওই ঝড়টাকে রাস্তায় থামিয়ে দিতে পারতাম, থামিয়ে দিতে পারতাম। কথা শুনতো, যাই হোক। তো এই ফাঁকে অনেক এর মধ্যেও বিভিন্ন ঘটনা ঘটেছে। আমি সামনে বেরিয়ে যা 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 আমি মিটিয়ে দিচ্ছি, আমি করছি, একটা করছি, হতো। এখন ধর আমি নেই, মানে আমার ওদের জন্যই মনে হয় যে সেই জন্যই বলেছিলাম যে দেখ, তো শাসন ফাসনের মধ্যে যাস না, পরিবেশ পরিস্থিতি খারাপ, শাসন করে মানুষ ভালোর জন্য, কিন্তু মানুষের অনেক সময় নিতে পারে না, পরিবেশ যেমন তেমন। এখন ওরাও ভালো, ওরাও আছে, রাজীব পার্থ আছে, এরা আছে, তরুণ আছে, কাজল ফাজল আছে, ওদের নিজেদের একটা বেস আছে ওদের, ওরা ট্যাকল করতে পারবে। আমার যেন মনে হয় আমি থাকতে পারলে ওদের, আমি একটু আমার তরফ থেকে একটু হয়তো সহযোগিতা করা যেত, করা যেত। বলে এসেছি যে কোনো অসুবিধা হলে ফোন করবি। আচ্ছা, এবার স্যার আমি পড়াশোনার ঢুকি আর কি।